দলীয় কথা এবং আওয়ামী লীগের সব মানুষই মাননীয় প্রধানমন্ত্রীর অফিসের কর্তা থেকে শুরু করে যারা টকশোতে আসছেন সবার ভাষা ম্যাডাম নাজমা যেটা বললেন অলমোস্ট সেম 19-20 এর মধ্যে কোনো ব্যতিক্রম এটা একদিক থেকে ভালো ডিসিপ্লিনড ইটস ভেরি ওয়েল ডিসিপ্লিন ওয়েল প্ল্যান্ড ওয়েল ডিসিপ্লিন ভেরি নাইস কিন্তু সমস্যা হলো যে এত সুন্দর ডিসিপ্লিন করার পরেও এত সুন্দর একটা ডিসিপ্লিন গভর্নমেন্ট ডিসিপ্লিন দল কিন্তু পরিস্থিতি তো সামাল দেওয়া যায়নি তো পরিস্থিতি সামাল দেওয়া যায়নি এবং এখনও পর্যন্ত সামাল দিতে তারা পেরেছে এটা বলা যাচ্ছে না তো কাজেই আমার কাছে মনে হচ্ছে দে শুড চেঞ্জ দেয়ার মাইন্ড অ্যান্ড চেঞ্জ দেয়ার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দে হ্যাভ টু ফাইন্ড দ্য নিউ ল্যাঙ্গুয়েজ তাদেরকে নতুন ভাষা নতুন টরে টক্কা শিখতে হবে আমি যেটা দেখলাম যে এই ঘটনার মধ্যে বাংলাদেশে কতগুলো অভূতপূর্ব বিবর্তন ঘটল যেটা আমি অন্তত পক্ষে আপনার এই অনুষ্ঠানে আসছি বিভিন্ন জায়গাতে যাচ্ছি কথাবার্তা বলছি এবং একটা ওয়াইড রেঞ্জে টকশোতে যারা আসেন সভা সমিতি সেমিনারে যারা আসেন তারা বুদ্ধিবৃত্তিক চর্চা করেন এই ধরনের লোকদের সঙ্গেই 2009 সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হচ্ছে মাঠে যারা রাজনীতি করেন মারামারি কাটাকাটি এদের কারোর সঙ্গে আমি চিনি না আওয়ামী লীগের লোকরাও চিনি না বিএনপির লোকরাও চিনি না কিন্তু যারা টকশোতে আসেন সভা সমিতি সেমিনারে যান তাদের চিন্তা চেতনাটা আমি বুঝতে পারি তো সেই চিন্তা চেতনার যে রাজনৈতিক পরিভাষা এবং আমার যে বোধ আন্ডারস্ট্যান্ডিং এই আন্ডারস্ট্যান্ডিং এই সময়টাতে এসে জুলাই মাসে এই সময়টাতে এসে একেবারে মানে আউট অফ যাকে বলে ইমাজিনেশন অনেকগুলো ঘটনা ঘটছে যেটা আমি কখনো কল্পনা করিনি আমি অবাক হয়ে দেখলাম যে বাংলাদেশের সাহস এবং ভীরতার এই দুটার বিবর্তন হয়েছে যে মানুষগুলো দীর্ঘদিন যাবৎ ভয় পাচ্ছিল শুধুই ভয় পাচ্ছিল কথা বলতে ভয় পাচ্ছে চলাফেরা তাদের মধ্যে একটা অদম্য সাহস চলে আসছে এবং অ্যাজ এ স্টুডেন্ট অফ হিস্ট্রি ইতিহাসের একজন ছাত্র হিসেবে এই লোকগুলোকে মেরে ফেলা না পর্যন্ত এদেরকে আর দ্বিতীয়বার ভীরু বানানো সম্ভব নয় এটা হলো মানে ইতিহাসের শিক্ষা দিস ইজ ওয়ান এই বিবর্তনটা আমি লক্ষ্য করলাম যে মানুষগুলো অনেক দিন যাবৎ ভয় পাচ্ছিল তারা সবাই সাহসী হয়ে গেছে তারা এগিয়ে বলছে ছোট ছোট বাচ্চারা আমি মরতে এসেছি আমাকে মারেন যে মরতে এসে তার ভয় কিসের এই কথাগুলো বাংলাদেশের রাজপথে 2009 সনের পথে আমি দেখিই নাই কল্পনাই করা যায় না এক দুই নম্বর হলো কিছু মানুষ না এটা বিরাট শ্রেণীর মানুষ যারা ভয় দেখাতো তারা এখন ভয় পাচ্ছে সিরিয়াসলি ভয় পাচ্ছে এবং এই যে যারা সিরিয়াসলি ভয় পাচ্ছে এদেরও নতুন করে সাহস সঞ্চার করে আবার সেই সাহসী অবস্থানে ফেরা ইতিহাসে আমি কখনো দেখিনি আমি আপনার এখানে আসার আগে অনেকগুলো যেগুলো খুব বিখ্যাত ব্যাটেল যারা বারবার যুদ্ধ করেছে পরাজিত হয়েছে যুদ্ধ করেছে সেই ইতিহাসগুলো পড়েছিলাম যে এখন যারা এই সময়টাতে হত্যোদ্যম হয়েছে যারা ব্যাকফুটে চলে গেছে যারা ভয় পেয়েছে তাদের পক্ষে আবার নতুন করে সাহসী হওয়া সম্ভব কিনা ইম্পসিবল কেউ যদি আমাকে বলতে পারে আমি তার সাথে বিতর্ক করতে রাজি আমি আমার ইতিহাসের জ্ঞান দ্বারা দেখিনি এই একটা বিবর্তন ফলে একটা জিনিস দেখেন যে কিছু লোক যারা অনেক দিন যাবৎ সাহসী শক্তিশালী ছিল তারা ভয় পেয়ে পিছনে চলে গেছে আর কিছু লোক যারা ভয় পাচ্ছিল সাহসী চলে আসছে ফলে এই যে নতুন যে একটা সমীকরণ এই সমীকরণটা এটা বোঝাপড়া না করে এটা নিষ্পত্তি হবে না এখন সেই বোঝাপড়াটা কিভাবে হবে আজকের এই দিন পর্যন্ত নো ওয়ান ক্যান সে আপনি আমি বলতে পারি না বিকজ এভরি মোমেন্ট প্রতিটা মুহূর্তে পরিবেশ এবং পরিস্থিতি পরিবর্তন হয়ে যাচ্ছে কথা দ্বারা আচরণ দ্বারা ব্যক্তিত্ব দ্বারা কর্ম দ্বারা অ্যাক্টিভিটিস দ্বারা পরিবর্তন হয়ে যাচ্ছে ফলে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে আমরা যাচ্ছি নাম্বার ওয়ান নাম্বার টু হলো দেশের বাইরে অভাবনীয় কতগুলো ঘটনা ঘটছে যেমন মমতা ব্যানার্জির সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর একটা ব্যক্তিগত সম্পর্ক আমরা সবসময় জানি ঠিক এই সময়টিতে এসে হঠাৎ করে তিনি একদম ইউটার্ন নিয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে এবং ছাত্রদের পক্ষে যে সকল কথাবার্তা বলেছেন ছাত্রদের আশ্রয় দেওয়ার কথা বলেছেন মানে যে সকল কথাবার্তা বলেছেন আমি আর ডিটেলসে গেলাম না এটা নিয়ে শুধু পশ্চিমবঙ্গ নয় দিল্লি পর্যন্ত তোলপাড় হচ্ছে আসাম তোলপাড় হচ্ছে এবং মমতা ব্যানার্জির এই কথা বলার ফলে পশ্চিমবঙ্গে তার রাজনীতিতে জনপ্রিয়তা বাড়লো বা কমলো এইটার উপর নির্ভর করে বাকি যে 7 সিস্টার দে আর প্ল্যানিং টু টক মানে এই যে দেখেন দিল্লি কেন্দ্রিক যে একটা রাজনীতি আছে সেই দিল্লি কেন্দ্রিক রাজনীতির সঙ্গে সঙ্গে আমাদের যে 7 সিস্টার যে রাজনীতি এই বাংলাদেশের এই ঘটনায় তারা এইভাবে ইনভলভ হবে এটা আমি আসলে কখনো এই ঘটনার আগে কখনো কল্পনা করতে পারিনি এই গেল 2 নম্বর
3 নম্বরে যে সমস্যা আসলে আমেরিকার রাজনীতি। আমেরিকার রাজনীতিতে দেখেন, আমি ধরে নিয়েছিলাম যে ডোনাল্ড ট্রাম্প জয়লাভ করবে, মিস্টার জো বাইডেন পরাজিত হবে এবং সেখানে দিল্লির সঙ্গে যেহেতু নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের একটা ভালো সম্পর্ক এবং ওই কেন্দ্রিক একটা বেনিফিট আওয়ামী লীগ পাবে। কিন্তু সেখানে অল অন এ সাডেন তার সরে দাঁড়ানো এবং এই গত 3 দিনে কমলা হ্যারিসের যে সাপোর্ট এবং সমস্ত ভারতের, মানে আপনি কমলা হ্যারিসের মূল ব্যাপারটা হলো কমলা হ্যারিসের কেনিয়া ভারতের কংগ্রেসের যে মাতোয়ারাটা, সেখানে মোদি সত্যিকার বিপদের মধ্যে আছেন। মানে এই যে কমলা হ্যারিসকে করার পরে পুরো ইন্ডিয়ান যে জনমত, ইন্ডিয়ান জনমতটা সব কমলা হ্যারিসের পক্ষে চলে গেছে। আর নরেন্দ্র মোদি এমনি তো বিপদের মধ্যে আছে, তার মধ্যে এই বিপদ হলো। এবং সত্যিকার অর্থে যদি কমলা হ্যারিস সেখানে জিতে যান, তো জিতে যাওয়ার পরে জরিপে তো প্রথমবারের মতো বাইডেনের পরে কমলা হ্যারিস এগিয়ে গেছেন, ট্রাম্পকে পেছনে এগিয়ে গেছেন। এবং সেটা যদি এই নির্বাচনের এই কদিন এইভাবে ধারাবাহিকতা চলতে থাকে, তাহলে আমেরিকাকে নিয়ে আওয়ামী লীগের যে ভয় ছিল এটা ক্রমশ বাড়তে 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 চূড়ান্ত পর্যায়ে চলে যাবে। এইটি গেল 3 নম্বর। ইউরোপে এবং মধ্যপ্রাচ্যে অনেকগুলো ঘটনা ঘটেছে। মধ্যপ্রাচ্যের সৌদি আরব, দুবাইতে যে বিদ্রোহ বিপ্লব হয়েছে এবং সেটাকে কেন্দ্র করে মালয়েশিয়াতেও সমস্যা হচ্ছে। এবং এর সাথে আমাদের ফরেন রেমিটেন্স, এর সাথে আমাদের শ্রমশক্তি এক্সপোর্ট করা এবং ওই দেশগুলোর সাথে কূটনৈতিক সম্পর্ক, সব কিছুতে টানাপোড়েন শুরু হয়েছে। এবং একই সঙ্গে ইউরোপের সঙ্গেও কিন্তু সমস্যাটা সৃষ্টি হয়েছে। এরপরে ধরেন এই যে এখন ইন্টারনেটটা বন্ধ হচ্ছে, তারপরে সোশ্যাল মিডিয়াতে ঢুকতে পারছে না, যেতে পারছে না। এখন সরকারের যারা এই বুদ্ধিটা দিয়েছে, আমি একেবারে মানে অন্তঃস্থল থেকে বলছি, একজন সাধারণ নাগরিক, ইভেন আমি যদি এখন আওয়ামী লীগের সবচেয়ে মানে স্পর্শকাতর কোনো পদ পদবিতে থাকতাম, তবু আমি বলতাম, আমাকে যদি এই মুহূর্তে আওয়ামী লীগ বহিষ্কার করতো, ধরেন একটা মন্ত্রী, পাওয়ারফুল মন্ত্রী হতাম, সবচেয়ে পাওয়ারফুল, এবং আওয়ামী লীগকে আমাকে বহিষ্কার করতো, তবু আমি বলতাম যে ইটস এ রং ডিসিশন। এর কারণ হলো এই কাজটা করার ফলে কি হচ্ছে, এই যে ইন্টারনেট বন্ধ করে দেওয়া, স্লো করে দেওয়া এবং সামাজিক মাধ্যম, এটা রং ডিসিশন। এর কারণ হলো প্রযুক্তিকে দিয়ে মোকাবেলা করতে হবে। আওয়ামী লীগের 20,000 লোক এই বিভিন্ন সময় নিয়োগ দেওয়া হয়েছে এই সাইবার যোদ্ধা হিসাবে, সিআরআই প্রতিষ্ঠা করা হয়েছে, টনকে টন টাকা, মানে এই যে টাকা যদি ওজন করা হয়, যে টাকা এই সমস্ত মানে গুজব তৈরি করার জন্য যাদেরকে নিয়োগ করা হয়েছে তাদের পিছনে টন টন মানে 27 মন, ওই টাকা ওজন করলে 1 টন মানে 27.5 মন, এরকম টনকে টন মানি টাকা এদের পিছনে খরচ করা হয়েছে। এই 20,000 সাইবার যোদ্ধা কোথায়? এখান থেকে যুদ্ধ হবে, রাজপথে যুদ্ধ হবে, সাইবারে যুদ্ধ হবে, সেই যুদ্ধে আওয়ামী লীগ জয়লাভ করবে। তা না করে সে করছে লাইট টাইট সব বন্ধ করে, দরজা বন্ধ করে চুপচাপ বসে আছে। আর আশেপাশের যত লোক, আপনি চিন্তা করেন, বাংলাদেশের আমরা যারা ইউটিউব ব্যবহার করি, আপনি 1.5 কোটি লোক দেশের বাইরে থাকতেছে, তাদেরকে একটু শেষ করে, হ্যাঁ আমি বলছি 1.5 কোটি লোক এই যে সামাজিক মাধ্যমকে নিয়ে দেশের বাইরে যা কিছু করছে, সরকারের একটা লোক এটা জানে না এখন পর্যন্ত। অথচ যদি সব কিছু ওপেন থাকতো, আমাদের বাংলাদেশের কয়জন এই কাজগুলো করে, আমরা কিন্তু মুহূর্তের মধ্যে এই যে দেখেন যে ভিডিও ফুটেজগুলো, অডিও ফুটেজগুলো, এগুলো কিন্তু সরকার ধরতে পারতো। যেখানে যেখানে অকারেন্সগুলো করছে এগুলোতে সামাজিক মাধ্যম খুলে দিত, অর্থাৎ এর সাথে সাথে যেমন উত্তেজনার সৃষ্টি হতো, তার সঙ্গে সঙ্গে আবার সরকার কিন্তু তাদেরকে ধরতে পারতো। এবং এটা না করে সরকার যে একটার পর একটা শুধু শক্তি প্রয়োগের নীতি করে যাচ্ছে, অতীতের মতো শক্তি প্রয়োগ করে যাচ্ছে এবং কূটনীতি করে যাচ্ছে, তারপরে যাকে বলা অসত্য ভাষণ দিয়ে যাচ্ছে, বিভ্রান্ত করার চেষ্টা করছে, এটা বর্তমান পরিস্থিতি থেকে এত জটিল করে তুলছে, যেটা আসলে এখন সরকার চেষ্টা করলেও সেটা সমাধান করতে পারবে না। আচ্ছা, আমেরিকার কথা আমরা বলি। আমেরিকার যে রাজনীতি নিয়ে যে কথাগুলো মোল্লা রনি বললেন, আমেরিকার নির্বাচনের মতো করে হবে। আমাদের কোনো দলের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক না, একটা দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক। এখন সেই দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক একটা ক্ষমতায় আসলেও কিন্তু তাদের কিন্তু একটা প্রতিটা দেশের কূটনৈতিক সম্পর্ক হয়তো ইকোনমিক দিক থেকে বর্ণ করতে সাময়িক কোনো কিছু ওলটপালট হতে পারে, কিন্তু একটা বেসিক একটা জিনিস কিন্তু সব জায়গায় থাকে। এখন আমেরিকার কমলা হ্যারিস আসলে কি হবে বা বাইডেন থাকলে কি হতো, এটা নিয়ে কিন্তু আমরা এত চিন্তা করছি না, যেটা চিন্তা গোলাম মোল্লা রনি করছে, যেটা আমরা করছি না। কমলা হ্যারিসও কিন্তু এখনই কিন্তু কনফার্ম হয়নি, তাদের এখনো পার্টির সিদ্ধান্ত পুরোপুরি তাকে এটা দেয়নি, এটাও বোধহয় উনি জানেন, তো উনি সেটা বলেননি। এটা যাই হোক, ইন্টারনেট ব্রডব্যান্ডের যে বিষয়গুলি বলছে, তা আমরা দেখেন সে নিজেই কিন্তু বলল স্ববিরোধী কথাবার্তা, যে আমরা বহির্বিশ্বের কোনো মিডিয়া তা অপপ্রচার করছে, অথবা এই যে এই কর্মকাণ্ডগুলি করার সাথে
এই যে যে বিএনপি জামাতরা তারা যে ফুটেজ সংগ্রহ করে, মানে যেই ফুটেজটা সরকারের মানে সমালোচনার মধ্যে পড়তে হয় সরকারকে, যে ফুটেজটা সরকারের মানে এগেনস্টে যায়, সেই ফুটেজগুলি তারা সংগ্রহ করে তারা অলরেডি বাইরে পাঠিয়ে দিয়েছে তাদের বিভিন্ন নিজস্ব ব্যবস্থার মধ্য দিয়ে, আমরা জানি না কী ব্যবস্থা। সরকার কিন্তু পারেনি, কারণ এটি কি সরকার ইচ্ছা করে করেছে? ইন্টারনেট, তারপরে এই যে আমাদের যে ত্রাণের যে অফিসটা পুড়িয়ে দিল, ওখানে আমাদের যে সিস্টেম, যে সাইবার সিস্টেম সবই তো ধ্বংস করে দিচ্ছে। আপনার যে সাবমেরিন কেবল কেটে ফেলেছে, এটা জানে না গোলাম মোল্লা রনি? সুতরাং কিছু বলতে হবে, গদবাদা কিছু কথা। এটা সরকার, হ্যাঁ সরকার হয়তো বা সাময়িক সময়ের জন্য করতো বা করতে পারতো, কিন্তু সাময়িক সময়ের জন্য করতো জনগণকে এই হতাহতের হাত থেকে বাঁচানোর জন্য। এখন আমরা যে হত্যাকাণ্ডের যে চিত্রগুলি আমরা দেখছি উভয় পক্ষ থেকে, সেই চিত্রগুলি আরও কয়েক গুণ বাড়তে পারতো যদি সাময়িক সরকার করলে কি করতো, সাময়িক সময়ের জন্য বন্ধ করতো। কিন্তু এখন দেখেন সরকার বাইরের সাথে যোগাযোগ করতে পারছে না, ব্যবসা বাণিজ্যের ক্ষতি হচ্ছে, কিন্তু তারপরেও তারা বলছে এটা সরকার করে অন্ধকারে চুপচাপ বসে আছে। আরে অন্ধকারে চুপচাপ যদি বসেই থাকতো তাহলে বাংলাদেশের এই সন্ত্রাসী কর্মকাণ্ড, এই জ্বালাও পোড়াও, এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে এখন যে সরকার ঘুরে দাঁড়িয়েছে জননেত্রী শেখ হাসিনা, তাহলে সেটা সম্ভব কী হতো? ঘরের মধ্যে বসে থাকলে সম্ভব ছিল? এই যে গদবাঁধা কথা কিছু নিজের মনে করে সুন্দর করে বিশ্লেষণ করা, এটি সে ভালো পারে, তার ভিউ অনেক, তাকে মানুষ এভাবে দেখে। সুতরাং এইটা আসলে কি বলতে হয় সবসময় একটু চিন্তা করে বলতে হয় রনি। সরকার এখন পর্যন্ত ফেস করতে পারছে না বিশ্ব মিডিয়াকে, টোটাল জিনিসগুলি পাঠাতে পারছে না যে কী কারণ আমাদের দেশের কি কি ক্ষতি হয়েছে। বাধ্য হয়ে সকল অ্যাম্বাসেডরকে বা মিশন প্রধানদেরকে ডেকে আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী তাদেরকে স্থানগুলি ভিজিট করিয়েছে। হ্যাঁ, স্থান ভিজিট করেছেন। জাস্ট এই কথা বলায় আমার মনে পড়লো একটা প্রশ্ন করি, যে সরকার পারছে না বা ওরা অন্য পথে পাঠিয়ে দিচ্ছে, সেগুলো ঠিক আছে, কিন্তু আপনি যখন কোনো তথ্য উপস্থাপন করবেন তখন যদি সেটা বিশ্বাসযোগ্য না হয়, যেমন ধরেন অ্যাম্বাসাডারকে যেই প্রতিবেদনটা দেখানো হয়েছে, অ্যাম্বাসাডার সেখানে প্রশ্ন তুলেছে যে এটা তো একদিক, অন্য দিকটা কোথায়, অন্য চিত্রটা কোথায়? তুমি ধ্বংসাবশেষ দেখাচ্ছ, কিন্তু এই যে গুলি করে মারা হলো সেই চিত্র কোথায়?